বড় একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলতে লাগলো, তোমারে কেমনে বলি মা, ফোন কেন রিসিভ করতে চাই না? চাচা তো বোন না ছাই, মায়া তো না যেন পারমাণবিক বোমা। কেন যে বকি তা আমি শুধু জানি। আমি কাছে গেলেই সমস্যা হবে, কথা বললেই সমস্যা হবে। কিছু করার নেই, আমাকে পাথর হতে হয়েছে। গল্পের সাথেই থাকুন, কারণ জেনে যাবেন। তখনই নীরবের আম্মু বলে উঠল, শোন, রিয়াকে আমি বলছি আসতে, ও নাকি গ্রামে এসেও গেছে। কি? কাম সারছে? এবার এইখানে অনেকদিন থাকবে। আমি শেষ। তাহলে ফোনেই ঝালাইয়া তামা তামা করে ফেলে, এখন তো আগুন জ্বালিয়ে দিবে। তার আব্বু আসার আগ পর্যন্ত থাকবে। তুমি কেন আসতে বললে? ও তো আমার মেয়ে, কেন আসতে বলবো না? ও আসলে আমার কাছেও ভালো লাগে, একটু হলেও তো যত্ন নিতে পারি, মায়ের আদর ভালোবাসা দিতে পারি। তাই নাকি? আর শোন, রিয়া নাকি এসেও গেছে পুরোনো রাস্তায়, তার নাকি গাড়ি দাঁড়িয়ে আছে একাই। এসেছে, গিয়ে নিয়ে আয় তো। কি বলছো আম্মু? এই সন্ধ্যা রাতে ওই পুরনো রাস্তায় যাব? তুমি জানো না ওই রাস্তায় কেউ চলাচল করে না সন্ধ্যার আগ থেকেই? জানি তো, মেয়েটা একা আসছে। গিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি, তোর আব্বু বাসায় আগামীকাল আসবে। আজ কাজ আছে, শুক্রবার বন্ধ, তুই গিয়ে নিয়ে আয় জলদি, মেয়েটা একা আসছে। একা যাওয়া যাবে না, এমনিতে এটা পাগল, একা পেলে কি করে আল্লাহ জানে। কিরে, কি হলো? তাড়াতাড়ি যা। তুমিও তাহলে আমার সাথে আসো। আমি যেতে পারবো না, রিয়ার জন্য পায়েস রান্না করছি, তোর বন্ধুদের নিয়ে যা। ফোনে টাকা নাই, টাকা দাও। ঠিক আছে। এটা বলে নীরবের আম্মু নীরবকে 20 টাকা দিয়ে যেতে বলল। নীরব টাকা নিয়ে একটু ওপরে তাকিয়ে দেখে আকাশটা মেঘলা, বৃষ্টি হয়তো যে কোনো সময় পড়বে। চারদিকে ঠান্ডা বাতাস বইছে, আশেপাশের গাছগুলো ঝড়ের আভাস দিচ্ছে। নীরব আর দেরি না করে চলল রিয়াকে নিয়ে আসতে। নীরবের ফোনে টাকা আছে, তবুও মিথ্যে বলে টাকা নিয়ে আসছে। তখন তার বন্ধু আবিরকে ফোন দিল, কিন্তু ফোন দিয়ে দেখলো বন্ধ। তখন বলে উঠল, কাজের সময় 1 টাকাও পাই না, দূর, কাউকে কল দিব না, একাই নিয়ে আসবো। নীরব কিছুটা পথ যাওয়ার পর প্রচন্ড বৃষ্টি পড়তে লাগলো, সাথে বাতাস বইছে, যেটাকে হালকা ঝড় বলে। আশেপাশে কোনো বাসা বাড়ি নেই যে গিয়ে দাঁড়াবে, গাছের নিচে গিয়ে এখন দাঁড়ানো ঠিক হবে না। তখন নীরব বলে উঠল, এই ঝড়ের কবলে যাওয়া ঠিক হবে? গিয়ে নিয়ে আসবো নাকি পরে যাব? রিয়াও তো একা আছে, কি যে করি। বাসা থেকে ছাতাও নিয়ে আসি নাই, ভিজেই গেছি। দূর, ফাজিল মাইয়ার জন্য এতটা কষ্ট করতে হলো। এই বলে নীরব যেতে লাগলো। পুরোনো রাস্তাটা সম্পূর্ণ হচ্ছে মাটির, গ্রামের রাস্তাগুলো বেশিরভাগ মাটিরই থাকে। এই রাস্তা দিয়ে কেউ চলাচল করে না। গ্রামের মানুষ এর কথা, এই রাস্তা নাকি ভালো না। 10 মিনিট হাঁটার পর দেখতে পেল সামনে একটা প্রাইভেট কার গাড়ি, তার উপর একটি মেয়ে বসে আছে। সেটা আর কেউ না, রিয়া। অন্ধকারে ঠিক মতো বোঝাই যাচ্ছে না। গাড়ির লাইট অন করা, কিন্তু রিয়া গাড়ির ওপরে বসে বৃষ্টি উপভোগ করছে, তাই ঠিক মতো দেখা যাচ্ছে না। নীরব পকেটে হাত দিয়ে দেখে ফোন একদম ভিজে গেছে। কি আর করা? তখন নীরব গাড়ির সামনে গিয়ে বলল, তুমি এই বৃষ্টির মধ্যে গাড়ির উপরে কি করো? আর বৃষ্টিতে ভিজতেছো কেন? নেমে আসো, জ্বর আসবে, শরীর খারাপ হবে। আসুক না জ্বর, তাতে কি হয়েছে? হোক না, যা কিছু হওয়ার সইতে পারবো সব। এই বৃষ্টি ভেজা সন্ধ্যা রাতে তাকে নিয়ে বৃষ্টিতে ভিজে হারিয়ে যেতে ইচ্ছে করছে। এটা বলে গাড়ি থেকে নামলো রিয়া। তখনই বজ্রপাতের বিকট একটা শব্দ হলো, আর রিয়া তখন ভয়ে দৌড়ে গিয়ে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরলো। তখনই রিয়ার গাড়ির ভেতর থেকে একটা গান ভেসে আসলো, हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद, हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो जानो भी मेरा दर्द, मेरी आशिकी, अब तुम ही हो। রিয়া তখন আরো শক্ত করে জড়িয়ে ধরল নীরবকে। বৃষ্টি তখন যেন আরো বেড়ে গেল, সাথে ঠান্ডা বাতাস বইছে জোরে।
নীরব একদম নিস্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মনে হয়তো কিছু ঘুরছে, হয়তো তার মন চাইছে সেও রিয়াকে এখন শক্ত করে জড়িয়ে ধরে রাখতে বুকের সাথে, কিন্তু কোনো একটা কারণে বাধা দিচ্ছে জড়িয়ে ধরতে। রিয়া নীরবকে ভালোবাসে, কিন্তু এটা কোনোদিন সম্ভব হবে না। জানতে হলে গল্পের সাথেই থাকুন। রিয়া কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর দেখতে পেল নীরব চুপ করে দাঁড়িয়ে আছে। রিয়া হয়তো ভাবছিল তাকে নীরব জড়িয়ে ধরবে, কিন্তু না। রিয়া বুঝতে পেরে ছেড়ে দিয়ে ওর ওড়না খুলে দুজনের কোমরে বেঁধে নিল। নীরব এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই রিয়া নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। আর গাড়ি থেকে তখনই গানটার আরো শব্দ ভেসে আসতে লাগলো। তেরা মেরা রিশতা হে কেসা, এক পল দূর গওয়ারা নেহি, তেরে লিয়ে तुझको दिया कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, क्योंकि तुम ही हो, तुम ही हो जिंदगी, अब तुम जाने की मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। তখনই নীরব মুখটা ঘুরিয়ে অন্যদিকে নিল। আর কিছু বলার আগেই রিয়ার সাথে সাথে একটা ছোট্ট চাকু বের করে সোজা গলায় ধরল নীরবের। এটা দেখে নীরব বেশ অবাক হয়ে গেছে, আর কিছুটা ভয় পেয়েও গেল। তখন রিয়ার সাথে সাথে বলে উঠল, খুন করে ফেলবো। এখন বাধা দিলে আমার কাজ। অনেক জ্বালিয়েছিস, অনেক কষ্ট দিয়েছিস, কিচ্ছু বলিনি, সব সহ্য করছি। আজ বাধ্য হয়ে এইখানে আসছি, সইতে না পেরে। চুপচাপ দাঁড়িয়ে থাক বলছি এখন। রিয়া কথাটা একটু রাগী গলায় বলল, আর চাকুটা একদম নীরবের গলায় নিয়ে ধরল। একটু এদিক সেদিক হলেই শেষ। রিয়ার এমন কাণ্ড দেখে এখন নীরব একটু ভয় পেয়ে গেল এখন রিয়াকে। কেননা রিয়া কি করে ফেলে তার কোনোই ঠিক নেই। রিয়া খুবই রাগী, যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে, তাই বাধ্য হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে বৃষ্টিটা যেন ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছে, আর গাড়িটা থেকে রোমান্টিক গান বেজেই যাচ্ছে। এই সন্ধে রাতে বৃষ্টিতে ভেজার থেকে রোমান্টিক মুহূর্ত আর হয়তো পাবে না রিয়া তার প্রিয় মানুষের সঙ্গে, তাই সেটাই উপভোগ করতে চাইছে। তখন রিয়া জড়িয়ে ধরে বলতে লাগলো, জানিস, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তোর ছোঁয়ায়। তোকে কাছে পেয়ে তোর বুকে মাথাটা রাখতেই যেন নিজের প্রাণটা ফিরে পেল। নীরব কিছু বলতে চাইছিল, কিন্তু বলার আগেই রিয়া নীরবের ঠোঁটে হাত দিয়ে বলে উঠল, জানিস, পৃথিবীর সব কষ্ট হাসি মুখে সহ্য করতে পারি রে, কিন্তু তোর দেওয়া একটু কষ্ট সহ্য করতে পারি না রে। আপন মানুষের হাজারটা আঘাতের চাইতে প্রিয় মানুষের একটু অবহেলা অনেক কষ্টকর। আর অবহেলা করবি, নিঃশ্বাস অব্দি নিতে কষ্ট হচ্ছে। আমার অনেক ভালোবাসি তোকে। এই বলে রিয়া কাঁদতে লাগলো। নীরব কি বলবে বুঝতে পারছে না। তখন নীরব নিজেকে নিজেই মনে মনে বলতে লাগলো, যদি পৃথিবীর সব মানুষ চাওয়ার সাথে সাথে বিনা পরীক্ষায় তার ভালোবাসা পেয়ে যেত, কিংবা বাধা হয়ে কেউ না আসতো, কেউ বাধা না দিত, তাহলে হয়তো আর আজ রাস্তায় খোলা আকাশের নিচে পাগল হয়ে ভালোবাসার মানুষকে না পেয়ে ঘুরতো না কিছু হতভাগা মানুষ। কেউ আবার ভালোবাসা না পাওয়ায় নেশায় আসক্ত হতো না, কেউ আবার রাতের আধারে অন্ধকারে বালিশে মুখ লুকিয়ে কাঁদতো না। যদি চাওয়ার সাথে সাথে সবকিছু সহজে পেয়ে যেত, তাহলে পৃথিবীতে সবচেয়ে সুখী সেই মানুষটি হতো। পাওয়ার জন্য ভাগ্য লাগে, আর আমি তো চেয়েও পেলাম না। প্রকাশ করার আগেই মুখটা সেলাই করে দিয়েছে, বুকে ছুরি মেরেছে। চেয়েছিলাম খোলা আকাশে পাখির মতো দুজন উড়ে বেড়াবো, কিন্তু তা আর হয়ে উঠল না। আমি বন্দী হয়ে আছি কোনো এক খাঁচায়। কেউ একজন বন্দি করে রেখেছে, যে খাঁচা থেকে বের হওয়া অসম্ভব। এখন চাইলেই খোলা আকাশে উঠতে পারবো না তোমাকে নিয়ে। তার চাইতে ভালো তুমি একাই উঠতে থাকো, সঙ্গী হিসেবে অন্য কাউকে বেছে নিও। আমি না হয় কল্পনায় তোমাকে ভালোবেসে যাব সারা জীবন। নীরব ভাবতে ভাবতে তার চোখ দিয়েও বৃষ্টির সাথে চোখের পানিগুলো মিশে পড়তে লাগলো। নীরব রিয়াকে ভালোবাসে, এটা রিয়া জানে, কিন্তু
কোনো কিছু একটা হয়েছে যার কারণে নীরব চাইলেও রিয়াকে তার বুকে ঠাঁই দিতে পারছে না, ভালোবাসতে পারছে না। তারও জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে ভালোবাসি রিয়াকে, কিন্তু পারছে না। মানুষ এমনিতেই চুপচাপ হয়ে যায় না, তার পেছনে অবশ্যই কারণ আছে, আঘাত পাওয়ার গল্প আছে, আর সেটাই হয়েছে নীরবের সাথে। কিছু একটা জানতে হলে গল্পের সাথেই থাকুন, সবকিছু আস্তে আস্তে জেনে যাবেন। নীরব চুপচাপ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আর রিয়া ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। নীরবকে জড়িয়ে ধরে নীরব দূরেও যেতে পারছে না, কারণ রিয়া ওর ওড়না দিয়ে দুজনের কোমরে বেঁধে নিয়েছে একসাথে দুজনকে। তখন রিয়া আবারও বলতে লাগলো, তোর অবহেলাগুলোতে আমি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি। ঠিকমতো খাবারটা পর্যন্ত মুখে নিতে পারছি না, ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারছি না। আমার প্রতিটা নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। এই বুকের ভেতরে কেমন একটা ভয়ঙ্কর অন্ধকার হয়ে আছে, চিৎকার করে কাঁদছে, কিন্তু শব্দ করতে পারছে না। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তোকে পেতে। আর কতবার বলবো ভালোবাসি, এত কষ্ট দিচ্ছিস কেন? রিয়া তখন আবারও বলতে লাগলো, জানিস, দিনের বেশিরভাগ সময় সারাদিন অন্ধকারেই থাকি বসে। আর কতটা অবহেলা করবি, কর যতটা পারিস। একদিন হারিয়ে গেলে বুঝবি কতটা ভালোবাসি। মা যেমন ছোটবেলায় হারিয়ে গেছে, তেমনি আমিও হারিয়ে যাব। এই পাগলির ভালোবাসার পাগলামি খুঁজেও পাবি না। তখন নীরব সাথে সাথে রিয়ার মুখে হাত দিয়ে ধরে বলল, চুপ করো, অনেক হয়েছে, ভালো লাগছে না, এবার বাসায় চলো, আম্মু অপেক্ষা করছে। তখন রিয়া মুচকি হাসি দিয়ে বলে উঠল, ভেবেছিলাম উত্তরটা অন্য কিছু হবে, কিন্তু না, ভাবনা ভুল। সমস্যা নেই, মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবেসে যাব, তোর কাছে আঠার মতো লেগে থাকবো। আমি আগেও বলছি তোমার আর আমার মধ্যে ভালোবাসা হয় না, তাই পাগলামি বন্ধ করো। এটা সম্ভব না, আমি ভালোবাসি না। এই কথাটি মন থেকে বলিসনি, তোর মন আর চোখ বলছে তুই আমায় ভালোবাসিস। আমিও দেখে ছাড়বো কি করে ভালো না বাসিস। তুই তো ভালোবাসিস জানি, আর এই কথাটি তোর মুখ দিয়ে বলিয়েই ছাড়বো আমি, দেখিস। এ বলে ওড়নাটার বাঁধন খুলে নিয়ে বলল, কোলে করে গাড়িতে নিয়ে যা। পারবো না, গাড়ি নিয়ে বাসায় আসো, আমি যাচ্ছি হেঁটে। চাকরটা দেখছিস, এটা কিন্তু আমার হাতে আছে। বেশি কথা বললে মেরে ফেলবো, তুই জানিস আমার রাগ কেমন। তখন নীরব বাধ্য হয়ে কোলে নিল। তখন রিয়া গলা জড়িয়ে ধরে বলল, এখন মনে হচ্ছে দুনিয়ায় সব থেকে বেশি সুখী আমি। এই বলে আবার নীরবের ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিল। তখন নীরব জায়গায় দাঁড়িয়ে রইল, কোনো রেসপন্স দিচ্ছে না। তাই রিয়া ছেড়ে দিয়ে বলল, তুই না, কারোর তো কি হয়েছে, আমি নিজেই করতে পারি। চুপচাপ এখন নিয়ে যা গাড়িতে। নীরব কিছু না বলে নিয়ে যেতে লাগলো। তখন রিয়া আবারও বলতে লাগলো, আমি জানি না কেন সৃষ্টিকর্তা তোর প্রতি এতটা দুর্বল করে দিয়েছে, কেন এতটা ভালোবাসা জাগিয়ে দিয়েছে। ফোন নম্বর থাকলে কল দিয়ে জিজ্ঞেস করতাম তোর মনের ভিতর কি বোম মারছে যে আমি যেতে পারছি না। নীরব মুচকি হেসে গাড়িতে নিয়ে বসিয়ে দিল রিয়াকে। তখন নীরব গিয়ে পাশে বসে পড়ল, আর রিয়া গাড়িটা চালিয়ে সোজা নীরবের বাসার উঠানে নিয়ে গেল। এখনো বেশ বৃষ্টি হচ্ছে, দুজনেই ভিজে গেছে। তখন গাড়ি থেকে নেমে সোজা দৌড়ে ঘরে গেল নীরব আর রিয়া। ঘরে যাওয়ার পর নীরবের আম্মু বলে উঠল, কিরে, তোরা দুজন ভিজে গেলি কিভাবে? আর বলো না, বৃষ্টি বলছিল তাই একটু ভিজে আসছি। এখনো তোর শয়তানি কমলো না? হয়েছে আম্মু, কথা বাদ দাও, আর শুকনো কাপড় দাও, ঠান্ডা লেগে যাবে। দিচ্ছি, তুই তো রুমে যা। আর রিয়ামা, তুই আয় আমার সাথে। নীরব তখন নিজের রুমে চলে গেল, আর রিয়া নীরবের আম্মুর সাথে ঘরে গেল। যাওয়ার পর বলল, এই নে তোয়ালা, মাথা মুছে তাড়াতাড়ি শুকনো কাপড় পরে নে, নয়তো ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি চাই খাবার রেডি করে গিয়ে তোর জন্য। এই না না, এখন না, আরো পরে খাবো আমি। চুপ কর, এই জন্য না খেয়ে খেয়ে শুকিয়ে গেছিস। এত দূর থেকে আসছিস, অল্প কিছু খেয়ে নে। মুখ শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ঠিক আছে, তবে আমাকে খাইয়ে দিতে হবে। এত বড় হয়ে গেছিস, এখনো খাইয়ে দিতে হবে আমায়? এত বড় কই আর হলাম, হলে তো বিয়ে হয়ে যেত, তাই না? বিয়ে যেহেতু হয়নি, তাহলে আমি ছোট্ট এখনো। তা বিয়ের জন্য বাধা দিল কে? করে নে। বললেই কি আর করা যায়? তোমার শয়তান পোলা তো রাজি হচ্ছে না। না হলে তো কবেই বিয়ে করে এতদিনে আমি মা হয়ে যেতাম, তোমরা নানা নানি হয়ে যেতে 10-12টা। কি রে, কি ভাবছিস? যা কাপড় পরে আয়, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তারপর নীরবের আম্মু চলে আসলো খাবার রেডি করতে, আর রিয়া শুকনো কাপড় পরে নিল ততক্ষণে।
এদিকে নীরব রুমে সে শুকনো প্যান্ট শার্ট পরে তার মোবাইল ফোনটা ফ্যানের নিচে রাখলো, কারণ ভিজে গেছে। বেশি ভিজতে পারেনি পকেটে থাকায়। কিছুক্ষণ পর নীরবের আম্মু খাবার রেডি করে ডাকলো নীরবকে। রিয়া আগেই গিয়ে বসে আছে, নীরবের আম্মু খাইয়ে দিচ্ছে। তখন নীরব গিয়ে পাশে বসে পড়লো আর কিছু না বলে খেতে লাগলো। এদিকে রিয়া খাবার খাচ্ছে আর নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরবের আম্মু একা একা কথা বলছে। নীরব রিয়ার এমন তাকানো দেখে জলদি অল্প করে খেয়ে নিজের রুমে চলে আসলো। এসে দরজা বন্ধ করে দিল। রিয়ার খাবার খাওয়া হলে নীরবের আম্মু বলে উঠল, তুই আজ আমার সাথে থাকবি আমার রুমে। আয়, আগামীকাল না হয় অন্য রুমে থাকিস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নীরবের সাথে কথা বলে আসছি একটু। সকালে কথা বলিস, এখন আয়, আমি ঘুম পাড়িয়ে দেই, ঘুমাবি। ঘুমের ওষুধ তো তোমার পোলা, ওর সাথে কথা না বললেও না দেখলে ঘুম আসবে না। নীরবের আম্মু টেনে রিয়াকে ঘরে নিয়ে চলে গেল। ঘরে যাওয়ার পর শুয়ে থাকতে বলল। রিয়া শুয়ে আছে। নীরবের আম্মু পাশে শুয়ে নানান কথা জিজ্ঞেস করছে। বলছে রিয়া শুধু হ্যাঁ বলে যাচ্ছে আর মনে মনে নীরবের কথা ভাবছে, আর কিছুই খেয়াল নেই। এদিকে নীরব কিছুক্ষণ বই নিয়ে পড়ার পর ঘুমানোর প্রস্তুতি নিল। খাটে গিয়ে শোয়া মাত্র নীরবের ফোনে কল আসলো। ফোন নাম্বারটা দেখে কিছুটা ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। করা মাত্র উপাস থেকে রাগী গলায় একটি ছেলে কণ্ঠে কেউ বলে উঠল, এখানের কথাগুলো মনে রাখবেন সবাই ভালো করে। এখানে টুইস্ট আছে, রহস্যময়। এটা পরে ক্লিয়ার করা হবে, আপাতত রহস্যময় থাকবে। এতক্ষণ লাগে কেন তোর ফোন ধরতে? আসলে ঘুমিয়ে পড়ছিলাম তো, তাই সরি। নেক্সট টাইম যেন লেট না হয় ফোন ধরতে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, রিয়ান কি তোদের বাসায় গেছে? আজ সন্ধ্যায় আসছে। মনে আছে কি কি বলেছিলাম সেদিন পার্টিতে তোর বাপের সামনে তোকে সহ? মনে আছে, চিন্তা করবেন না। আমি আমার জন্য সম্পর্কে কোনো কিছুই হতে দিব না। রিয়াকে দূরে রাখবো। তারা আমার বাবার জন্য যা করছে তার জন্য এমনিতেই আমরা কৃতজ্ঞ। আমি চাইবো না আমার বাবার অসম্মান হোক, ছোট হোক, তারা ভুল ভাবুক। রিয়ার থেকে আমি দূরে থাকবো। মনে থেকে জানো, যদি আমার কানে কিছু আসে তাহলে হাত পা ভেঙে ফেলবো তোর। ওর দিকে তাকাবি না, দূরে থাকবি। ঠিক আছে। রাখছি ফোন, ঘুমা এখন, সকালে তোর সাথে কথা হবে। কিছু হয়তো বুঝতে পারছেন না, তাই না? গল্পের সাথেই থাকুন, সবই জানবেন। এটা বলে ফোন কেটে দিল ছেলেটি। নীরব বড় একটা নিঃশ্বাস ফেলে চুপচাপ নিস্তব্ধ হয়ে শুয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে সবাই সুখী, কেউ কল্পনাতে, কেউ বা বাস্তবে। যারা কল্পনাতে সুখী তারা বাস্তবে হাজারো সমস্যার সম্মুখীন, তাই তারা কল্পনাতে সুখী, বাস্তবে নয়। যারা বাস্তবে সুখী তারা ভাগ্য নিয়ে জন্মানো, আমার মতো পোড়া কপালের মতো নয়। আমার জন্মটা হয়েছে পূর্তে, স্বপ্ন দেখা যায়, ছোঁয়া যায় না। তাই তো চাওয়ার আগেই পেলাম না কিছু আজও। নীরব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ আবারও কারো কলে ঘুম ভাঙল। তাকিয়ে দেখে নীরবের বন্ধু আবির। এখন রাত 12টা বাজে। এত রাতে কল দেখে অবাক নীরব। তখন নীরব ফোন রিসিভ করে বলে উঠল, কি এত রাতে কল দিলি যে? একটু বাহিরে আয়, আমি আর অভি দাঁড়িয়ে আছি। বলিস কি? কি হয়েছে এত রাতে আমার বাসায়? আগে বাহিরে আয়, তারপর বলছি। ঠিক আছে। তখন নীরব উঠে বাহিরে গেল। গিয়ে দেখে আবির আর অভি 3টা 5 টাকার কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব বলে উঠল, তোরা এত রাতে আমার বাসায় কি করিস? তখন অভি বলে উঠল, কেন মনে নেই তোর আজ জন্মদিন? আমার জন্মদিন আজ। আরে হ্যাঁ, কেন তোর মনে নেই? না, আজ তো আমার জন্মদিন না। তাহলে কিসের জন্মদিনের কথা বলছিস তোরা? হ্যাপি টুনটুনি কাটিং ডে দোস্ত, আজ তো টুনটুনি কাটিং দের জন্মদিন। কিসের? টুনটুনির হ্যাপি টুনটুনি কাটিং ডে দোস্ত, আমরা মনে রাখছি। তুই না মনে রাখতে পারলেও এই নে 5 টাকা, কেক এনে নে। তখন নীরব দৌড়ানি দিয়ে আবির আর অভিকে বলল, হালার পুতেরা, রাত 12টার সময় ঘুম ভাঙিয়ে আসছিস টুনটুনি কাটিংদের জন্মদিন পালন করতে? দাঁড়া। না, দাঁড়ানো যাবে না, কপালে তাহলে দুঃখ আছে। সকালে কথা হবে, বাই বাই। এই বলে দৌড়ে চলে গেল আবির আর অভি। তখন নীরব নিজের রুমে আসছিল। হঠাৎ রিয়ার কল আসলো। ব্লক খুলে দিয়েছে। নীরব তখন রিসিভ করার পর রিয়া বলল, হ্যালো জন্স, কি করো গো? মঙ্গল গ্রহের চিপায় গাঁজা বেশি বেচবা? তাহলে আসো। যা দুষ্টু, খালি শয়তানি দুষ্টুমি করো তুমি। কই রুম ফাঁকা যে? যেখানে খুশি আছি, তাতে তোমার কি? তুমি ঘুমাও, তোমার জানতে হবে না। বলে নীরব আর কিছু না বলে ফোন কেটে দিল। দিয়ে সাথে সাথে নিজের রুমে চলে গেল। গিয়ে দরজা বন্ধ করে পেছনে ফিরতেই দেখলো রিয়া গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে।
কিছু বলার আগেই নীরবকে ধাক্কা মেরে খাটে ফেলে উপরে বসে পড়ল। আর রাগী গলায় রিয়া তখন নীরবকে বলে উঠল, ওই তুই তেরা তেরা কথা বলিস কোন সাহসে? আমি কিছু বলি না বলে যা খুশি বলবি নাকি? আর একবার বলে মেরে হাত পা ভেঙে ফেলবো। তোকে ভালোবাসি বলে কি কি হয়েছে? মরতে পারবো না নাকি? ছাড়ো, আমার উপর থেকে নামো। না, নামবো না। নামো বলছি উপর থেকে। এই বলে নীরব রিয়াকে ধাক্কা দিচ্ছে তার ওপর থেকে নামতে, কিন্তু রিয়া নামছেই না। তখন রিয়া নীরবের দুই হাত দুই দিকে রেখে চেপে ধরে একদম নীরবের ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে গিয়ে বলতে লাগলো, চুপচাপ সোজা হয়ে শুয়ে থাক। এত নড়াচড়া করছিস কেন? খেয়ে তো ফেলছি না তোকে। তবে হ্যাঁ, খাবো, এখন না, পরে। বেশি নড়াচড়া করলে কিন্তু আম্মুকে ডাকবো এখন। এই না না। তাহলে চুপচাপ শুয়ে থাক, আমায় আমার কাজ করতে দে। ইস, তোর ঠোঁটটা দেখে কেন জানি লোভ সামলাতে পারছি না। মন চাইছে এখনই কামড়িয়ে ছিঁড়ে খেয়ে ফেলি। কি লজ্জা রে। রিয়া তখন নীরবের ঠোঁটে হালকা একটা কিস করে বলে উঠল, আচ্ছা, একটা কথা বলছি শোন। জানিস, বাবুই পাখি এমন একটা পাখি যে পাখিটা নিজের ছোট্ট ঘরটা তৈরি হওয়ার পর থেকে কখনো নিজের ঘর ছেড়ে কোথাও যায় না। রোদ বৃষ্টি ঝড়ে সে সব সময় থাকে তার ঘরে। ঝড়ে অন্য সব পাখিরা যখন আশ্রয় খোঁজে বড় দালান কোঠায়, তখন বাবুই পাখি নিজের ঘরে ঝড় বৃষ্টিতে কষ্ট করে আশ্রয় হিসেবে নিজের ঘরটাতেই থাকে। এর মানে হয়তো বুঝতে পারছিস না, তাই না? কেন বললাম? নীরব মাথা নাড়িয়ে না বলল। তখন রিয়া বলে উঠল, এর মানে হচ্ছে আমার মনের ভেতরে ছোট্ট ঘরে তুই আছিস। যখন থেকে তোকে ভালোবেসে মনের ঘরে জায়গা দিলাম, তখন থেকে আমি তোর সাথেই আছি ভালোবেসে। বলছিলাম কখনো ছেড়ে যাব না, তোকে না পাওয়ার আগ পর্যন্ত নিজের করেই নেব তোকে। কিন্তু মনের ঘরে আমার তুই গিয়ে ঝড় বৃষ্টির মতো আঘাত করছিস। ভালোবাসা না দিয়ে এত আঘাত দিস না যেন ঘরটা ভেঙে যায়। যদি এই মনের ঘরটা ভেঙে যায় তাহলে অন্য কারো হয়তো অন্য কাউকে খুঁজে নেয়, কিন্তু আমি এই পৃথিবী থেকে বিদায় নিব। মনে রাখিস, তোকে অনেক ভালোবাসি। আমার মনের ভিতর তুই, শুধু তুই। কতবার না করবি তুই আমায় ভালোবাসিস না? আমি ঠিকই তোর কাছ থেকে ভালোবাসা আদায় করে নিব একদিন। এত রাত্রে আমার ঘর থেকে দয়া করে এখন যাও। আম্মু দেখলে সর্বনাশ হয়ে যাবে। উপর থেকে নামো আর পাগলামি বন্ধ করো প্লিজ। এইগুলা ভালোবাসাকে আমার পাগলামি মনে হচ্ছে তোর? আর এত রাতে তো কি হয়েছে? তুই আমার ঘুমের ওষুধ, আর তোর ঠোঁট দুটি হচ্ছে ট্যাবলেট। আমার ঘুমের মাঝে আমি যখন খুশি আসবো ওষুধগুলো খেতে খেতে। তাতে কার কি? ছাড়ো আমায়, ঢং। নিজের রুমে যাও। নীরব আর কিছুই বলার আগেই তার ঠোঁটের সাথে রিয়ার ঠোঁট ডুবিয়ে দিল। লিপ কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, কি চাস বল তুই? তুই চাইলে নিজের সব কিছু দিতে রাজি। কিছুই চাই না, হয়েছে, এখন যাও। রাগ হচ্ছে কিন্তু এবার। রাখ তোর রাখ, আগে আমায় দেখ না কেমন লাগছে গেঞ্জিতে। বান্ধবীরা বলে হট লাগে, তোর কাছে কেমন লাগে গেঞ্জিতে? ভালো করে দেখ তো। এটা বলে রিয়া তার এক হাত দিয়ে হালকা একটু কোমর থেকে গেঞ্জিটা উপরে তুলে নীরবকে চোখ ঠিক মারল। তখন নীরব বলে উঠল, কি করছো? পাগল হয়ে গেছো নাকি? কেমন লাগছে বল না। নীরব চুপ করে অন্যদিকে তাকিয়ে রইল আর বলল, গেঞ্জিটা নামাও আর যাও এখন বলছি। গেঞ্জিটা আর একটু ছোট হলে ভালো হতো, তাই না? চুপ করে রইল নীরব অন্যদিকে তাকিয়ে। তখন রিয়া আর একটু গেঞ্জিটা উপরে তুলল আর বলে উঠল, এই দেখ, কোমরটা কি হট লাগছে না, তাই না? এইদিকে তাকা, কিছু বল, দেখ না, নাকি খুলে ফেলবো? দাঁড়া, খুলেই ফেলি। বুঝতে পারছি। নাউজুবিল্লাহ, বুঝতে পারছি। এর মতলব খারাপ। জলদি আমায় কেটে পড়তে হবে। রিয়া বলে 2 হাতে ধরে খোলার জন্য প্রস্তুত। তখনই নীরব বলে উঠল, পিছনে কে জানি, দেখো। কোথায় কে? রিয়া পেছনে তাকাতে নীরব ধাক্কা দিয়ে সরিয়ে জলদি রুম থেকে বের হয়ে গেল আর বলল, তুমি থাকো, আমি গেলাম। নেক্সট টাইম এমন পোশাক পরে আমার সামনে আসা তো দূরের কথা, আশেপাশে যেন আমার না দেখি। আর এইগুলো পাগলামি বন্ধ করো। আমি তোমাকে ভালোবাসি না, তাই দূরে থাকো। এই কই যাস শোন? নীরব ততক্ষণে তাদের তৃতীয় রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইল। এদিকে রিয়া বলতে লাগলো, ভাবছিলাম কি কিছু একটা করব, তার আগেই চলে গেল। দূর, কতক্ষণ দূরে সরিয়ে রাখবে? দূরে দূরে থাকবে, আমিও দেখবো, আমিও আঠার মতো লেগে থাকবো। সবে তো মাত্র শুরু।
এই বলে রিয়া যখনই চলে আসবে তখনই নীরবের ফোনটা দেখে হাতে নিয়ে আসলো। নীরবের আম্মুর সাথে এসে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে নীরবের ফোনটা দেখতে লাগলো, লক ছাড়া ফোন। এদিকে নীরব নিজের ফোনটা নেই দেখে দৌড়ে রুমে আবারও আসলো। এসে দেখে ফোনটা নেই। তার আর বুঝতে বাকি রইল না রিয়া নিয়ে গেছে। তখন নীরব মনে মনে বলতে লাগলো, সর্বনাশ হয়ে গেছে, কি হয় কে জানে। যদি ওই ছেলের সঙ্গে কথা বলা কল দেখে তাহলে আমি শেষ। নীরব আর কিছু চিন্তা না করে গিয়ে শুয়ে পড়ল। সকালে নীরবের আম্মুর ডাকে নীরবের ঘুম ভেঙে গেল। তখন নীরব উঠে গিয়ে ফ্রেশ হয়ে তার আম্মুর কাছে গেল। তখন নীরবের আম্মু বলে উঠল, আচ্ছা বাবা, তুই কি রিয়াকে গতকাল রাতে বকাঝকা করছিস আবার কোনো? না কেন আম্মু, হঠাৎ এই কথা? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। না, রাতে আসলে কান্নার শব্দ পেলাম, সকাল থেকে রেগে আছে, কিছু বলতেই পারছি না মেয়েটাকে। কোথায় রিয়া এখন? তো দুই বন্ধুর সাথে লিমার বাড়ি গেছে। ই সর্বনাশ করছে। ভাবছেন লিমাকে? লিমা হচ্ছে নীরবের বেস্ট ফ্রেন্ড। একই কলেজে পড়ে আবি নীরবেরা। বেস্ট ফ্রেন্ড বলে একটু মেসেঞ্জারে শয়তানি ফাজলামো করে লিমার সাথে, রোমান্টিক চ্যাট করেছে, সেটাই রিয়া দেখে নিয়েছে। তাই সকালে নীরবের বন্ধুদের নিয়ে গেছে তার বাড়ি। সর্বনাশ, আল্লাহ জানে আজ কি করে। তার মানে লিমার সাথে করা চ্যাট দেখে নিছে, আর কি কি দেখছে কে জানে। এখন কি খাবার খাবি? না, আরো পরে খাবো, এখন গলা দিয়ে ভাত যাবে না। আমার ফোনটা কই দেখছো? সকালে দেখলাম রিয়াকে কার ফোন নিয়ে জানিয়ে হাতুড়ি দিয়ে ভাঙছে, ঘরে গিয়ে দেখি সেটা রাখা আমার রুমে। নীরব তখন দৌড়ে গিয়ে দেখে এটা তার ফোন। রিয়া ফোন ভেঙে ফেলেছে। তখন নীরবের মনটা অনেক খারাপ হয়ে গেছে। মন খারাপ করে ফোনটা হাতে নিয়ে তখন নীরব নিজের ঘরে গিয়ে বসতেই রিয়ার কণ্ঠ শুনল বাহিরে। নীরবের আম্মুকে বলছে, উঠছে তোমার শয়তান পোলা। দেখ নিজের রুমে আছে। তোমাকে লিমার আম্মু এখনই যেতে বলেছে, একটু যাও তো। কেন হঠাৎ আমায় ডাকলো? গেলেই বুঝতে পারবে, যাও। আচ্ছা, তোর যদি খাবার খেতে মন চাই তাহলে খেয়ে নিস, আর নীরবকে দিস। আমি চাই গিয়ে শুনে আসি। আচ্ছা ঠিক আছে। তখন নীরবের আম্মু চলে গেল। আর রিয়া জলদি নীরবের রুমে এসে দরজা বন্ধ করে নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। নীরব রাগী চেহারা দেখে উল্টো একটু ভয়ে আছে। কি করে তখনই ফোনটা বেজে উঠল রিয়ার। তখন রিয়া তার ফোনটা নীরবকে দেখিয়ে বলে উঠল, এই জানোয়ারের ফোন নাম্বার তোর কাছে কেন ছিল? ওর সাথে কি কথা বলছিস বল আমায়। এটা হচ্ছে সেই ফোন নম্বর। দেখালো যেটা নীরবকে গতকাল রাতে কল দিয়েছিল। রিয়ার থেকে দূরে থাকতে বলছে। নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কি বলবে এখন বুঝে উঠতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন রিয়া পাশে দেখলো গ্রামের ভাষায় বটি বলে, যেটা দিয়ে শাকসবজি কাটা হয়, বটি রাখা। সেটা হাতে নিয়ে বলল, বল লিমার সাথে কি সম্পর্ক, আর এই জানোয়ারের ফোন নাম্বার তোর কাছে কেন? নয়তো এই বটি দিয়ে আজ তোরে কাটবো। নীরব তো ভয়েই শেষ রিয়ার ধমকি দেখে। তখন রিয়া বটি নিয়ে নীরবের গলায় ধরে বলে উঠল, তোরে মাছের মতো কেটে পিস পিস করবো আজ। সাহস বেড়ে গেছে তাই না, আমায় রেখে অন্য মেয়ের সঙ্গে টাঙ্কি মারা? কোথায়? আমায় তো মিষ্টি মিষ্টি কথা বলিস না, ওই মাইয়ার লগে এত রসের কথা কেন? নীরব রিয়ার এমন ব্যবহার দেখে অবাক হওয়ার সাথে সাথে প্রচন্ড ভয়ও পেয়ে গেল। এমনিতে নীরবের মন খারাপ, তার ফোনটা ভেঙে দিয়েছে, তার উপর আবার রিয়ার ধমকি, এতে একটু ভয় পেয়ে গেল। তখন রিয়া আবারও ধমক দিয়ে বলে উঠল, বল এই জানোয়ারের ফোন নাম্বার তোর কাছে কেন? তখন নীরব মন খারাপ করে বলে উঠল, আমি জানি না কেন কল দিয়েছে ছেলেটা। আমি তো চিনি না তাকে, গতকাল রাতেই কল দিয়েছিল। আমি ঘুমেছিলাম বলে কথা হয়নি। ঠিক আছে শোন, আর কোনোদিন এই ছেলের সঙ্গে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ফোনটা ভেঙে দিয়েছো কেন? তোর ফোন একটা ভেঙে দিয়েছি, 10টা কিনে দিব। কিন্তু আগে বল লিমাকে কি সম্পর্ক ওর সাথে? রসের রসের কথা এত? কি রসের রসের কথা এত? এটা বলে রিয়া বটিটা গলার সাথে চেপে ধরল নীরবের। রিয়া রাগে ফুপাচ্ছে, একটু এদিক সেদিক হলেই নীরব শেষ। তখন নীরব রিয়ার রাগ দেখে বলে উঠল, লিমা আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হোক আর যেই হোক, তুই কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না। কেন? বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বললে কি হয়েছে? দেখ, এত কথা বলতে পারবো না, তবে এইটা শুনে রাখ, শেষ কথা, আগুনে কেরোসিন তেল ঢালিস না, তাহলে এই আগুন জ্বালিয়ে তোকেই মারবে। আমি বলছি মানে বলছি, কারোর সাথে কথা বলবি না, তাহলে এই বটি দিয়ে কেটে পিস পিস করব। কিন্তু
মন প্রাণ সবই দিয়েছি তোকে, শুধু দেহটাই বাকি আছে দেওয়ার। চাইলে এখনই দেহটাও বিলিয়ে দিতে পারি, নিলে তারপরও অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না, কারণ তোকে আমি অনেক ভালোবাসি। অন্য কারোর ছায়াও যদি সূর্যের আলোয় তোর উপর পড়ে সেটাও সহ্য হয় না। আমি তোমাকে কতবার বলছি আমাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক হবে না, আমি আগ্রহী নই, তবুও কেন এমন পাগলামি করছো? আমি তোকে কতবার বলছি আমি তোকে ভালোবাসি, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আর কিছু হয় না। কিছুতেই সম্ভব না। সম্ভব হলে, আর যদি না হয় তাহলে তোকে তো এখনই খুন করব আমি, দাঁড়া। এটা বলে রিয়া যেই বটি দিয়ে মারবে তখনই বাহির থেকে নীরবের আম্মুর কণ্ঠ শুনল। তখন নীরব বলল, আম্মু আসছে। এটা বলে নীরব বেরিয়ে আসতে লাগলো। তখন রিয়া বলে উঠল, বেঁচে গেছিস আজ আম্মু আসায়। নীরব কোনো কথা না বলে জলদি বেরিয়ে আসলো তার আম্মু আসার আগে। তখন পেছনে পেছনে রিয়াও আসলো। তখন রিয়া এসে বলে উঠল, কথা বলে আসছো? তোরা খেয়েছিস? না। সে কি রে, আয় আমি খাবার দিচ্ছি, খেয়ে নে। তখন নীরব বলে উঠল, আমি এখন খাবো না, একটু পর খাবো, তোমরা খেয়ে নাও। তাহলে আমিও পরে খাবো। তাহলে কি করা? আচ্ছা ঠিক আছে। আম্মু, আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি, এসে খাবো। দাঁড়া একটু, তোর সাথে কথা আছে। রিয়া মা, তুই ঘরে যা, আমি নীরবের সাথে একটু কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে। তখন রিয়া ঘরে চলে গেল আর নীরবের আম্মু নীরবকে টেনে একটু দূরে নিয়ে আসলো। এসে বলল, তুই জানিস রিয়া কি করছে? কি করছে? লিমার আম্মুর সাথে ঝগড়া করে আসছে। কি বলছে? এটাই ভাবছিলাম হবে। কি দজ্জাল মাইয়ারে বাবা, একেবারে রিনা খান। আরো অনেক কথাই বলছে, সেগুলো থাক। এখন শোন, বাবা আমার কথা দেখ, রিয়া যা চাইছে, যা করতে চাইছে তা কোনো দিন হবে না। জানি আম্মু, এটা হবে না, রিয়া যা চাইছে করতে। তুই তো নিজেই জানিস কেন হবে না। আমি জানি রিয়া আজকালের মধ্যেই তোকে পাওয়ার জন্য আমার কাছে বলবে, তখন আমি কিছু বলতে পারবো না, কারণ নিজের মেয়ের মতোই দেখি ওরে। আমি চাই না কিছু বলে কষ্ট দিতে, তার আগে তুই কিছু কর, বুঝা। এই মাইয়াকে বোঝালেও বুঝবে না। যে করেই হোক বোঝা বাবা। আমরা তো চেয়েছিলাম, কিন্তু কি করব বল, এমনটা হবে ভাবতেই পারিনি। কি হয়েছিল সেটা আপাতত রহস্যময় থাকুক, গল্পের সাথে থাকুন, জেনে যাবেন। জানো আম্মু, ওরে আমি অনেক ভালোবাসি। কি করব আমি? ওকে ছাড়া থাকবো কি করে? তুমি তো জানো, কি করে ফিরিয়ে দিব বলো? এটা বলে নীরব কান্না করতে লাগলো তার আম্মুকে জড়িয়ে ধরে। তখন নীরবের আম্মু তার আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে বলে উঠল, কাঁদিস না বাবা, আমি বুঝি তোর কষ্টটা কি। কি করবি বল? কিছু জিনিস ভাগ্যে লেখা না থাকলে জোর করে পাওয়া যায় না, আর ভাগ্যে লেখা থাকলে কেউ আটকে রাখতে পারে না। আমি বলতেও পারবো না পালিয়ে যা, তাহলে লাশ পাবি আমাদের। তা তুই জানিস সেদিন পার্টির শেষে কি হয়েছে? ভুলে যাস না বাবা, আল্লাহ তোকে দেখিস, তোর কপালে লেখা থাকলে অবশ্যই পাবি, রিয়া হোক আর অন্য কেউ। যা, এখন কোথায় যাবি? আর তোর বাবা বিকেলে আসবে, আমি দুপুরে একটু এক জায়গায় যাব, তুই তখন রিয়াকে বুঝিয়ে বলিস। ঠিক আছে আম্মু। এটা বলে নীরব সেখান থেকে চলে আসলো তার বন্ধুদের কাছে। এসে বসে আড্ডা দিতে লাগলো। তখন আবির বলে উঠল, আচ্ছা বন্ধু, একটা কথা বলবি? বলো কি? রিয়া তো তোকে ভালোবাসে, তাহলে তুই কেন ভালোবাসা দিয়ে কাছে টেনে নিচ্ছিস না? নিতে তো চাই, ভালোবেসে কাছে টেনে নিতে, কিন্তু কি করবো বলো? ভাগ্য যে খুবই খারাপ, চাইলেও পাবো না, কাজ হবে না। আচ্ছা, সেই ছেলেটাকে যে প্রতিদিন ট্রেড দিত, এর জন্যই তো সব সমস্যা। কেন, কি হয়েছে বলতো? বলবি বলবি বলে আর বলিস না। আজ সন্ধ্যায় নদীর ধারে আসিস, সব বসে বসে বলবো। ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ নীরব আড্ডা দিয়ে বাসায় এসে খাবার খেয়ে নিল। খেয়ে বাসায় বসে সময় কাটিয়ে দিতে লাগলো। দুপুরে নীরবের আম্মু চলে গেল এক জায়গায়, আসতে কিছু সময় লেট হবে। এই ফাঁকা বাসা পেয়ে নীরবকে একা পেয়ে রিয়ার মাথায় যত সব আজাইরা উল্টাপাল্টা বুদ্ধি আসতে লাগলো। বসে বসে কিছু প্ল্যান করলো, কিছু আজ করেই ছাড়বে সে নীরবের সাথে। আর এদিকে নীরব ভাবছে তাকে বুঝিয়ে পারা যাবে না, সবার ভালোর জন্য তাকে রিয়ার সাথে কিছু একটা করতে হবে, যাতে অভিমানে সে বিয়ে করে নেয় সেই ছেলেকে। এদিকে রিয়া উল্টাপাল্টা ভেবে সাথে সাথে তোয়ালে পেঁচিয়ে গোসল করতে ওয়াশরুমে গেল। রিয়া বাহিরে কাপড় রেখে কিছুক্ষণ পর নীরবকে ডাকলো। নীরব আসার পরে বলল, কি হয়েছে বলো?
শুনছো, আমি না ভুলে কাপড়গুলো বাইরে রেখে আসছি, একটু দিয়ে যাও। কি ব্যাপার আজ তুমি করছে বলছে, ব্যাপার কি? কই দাও, ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে দিচ্ছি। কি ভুলো মন, গোসল করতে গেছে কাপড় না নিয়ে? মানুষের ভুল হতেই পারে, আমি তাড়াতাড়ি এসে গেছি তাই ভুলে গিয়েছিলাম। এখন দাও, বেশি কথা না বলে। তখন নীরব রিয়ার কাপড়গুলো নিয়ে দরজার বাহির থেকে হাত দিয়ে এগিয়ে দিল। তখন রিয়ার সাথে সাথে নীরবকে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগলো আর বলতে লাগলো, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ফাঁদে তুমি আজ পা দিয়েছো। এইবার কই যাবা তুমি পালিয়ে যান? এদিকে নীরব রিয়াকে তোয়ালে পড়া দেখে লজ্জায় শেষ। তখন নীরব চোখ বন্ধ করে বলে উঠল, কি করছো, পাগল নাকি? আমায় গোসলখানায় টেনে নিয়ে আসলে কেন? পাগল হয়ে গেছি বলেই তো নিয়ে আসছি টেনে, একসাথে আজ এখানে রোম্যান্স করব। সি সি সি, কি সব উল্টাপাল্টা কথা বলছো, দেখি সরো, যেতে দাও, পাগলামি করো না। পাগলামি না করলে কি আর হয়? আমার মন প্রাণ সবই দিয়েছি তোকে, শুধু দেহটাই বাকি। এখন সেটাই দিব, আর নয়তো তোরটা নিব। সি সি, সরো, পাগলামি না করে দরজা খোলো বলছি। তার আগে তুমি চোখটা খোলো। একদম না, আমি চোখ খুলবো না, আমায় যেতে দাও। যেতে তো দেওয়া যাবে না, হয় চোখ খুলো নয়তো আমি তোমার কাপড়। চোখ খুলছি বাবা, এইবার শান্তি। প্লিজ যেতে দাও, পাগলামি করো না। তোমার আর আমার মধ্যে ভাই বোনের সম্পর্ক ছাড়া আর কিছু হবে না। শুধু শুধু এইগুলো কাজকর্ম করে ভালোবাসা দেখিয়ে লাভ নেই। দরজার সামনে থেকে সরো। দেখ, তোর আজেরা কথা কানে নেওয়ার সময় আমার নাই। তোরে আমি ভালোবাসি তাই সবই দিতে পারি। বহু বছর আগেই বলছি তোকে পাওয়ার জন্য সব করতে পারি, তাই তো এখন আমার জালে ফাঁসিয়েছি। দরজা তো খোলা যাবে না। দেখ না তোয়ালেতে আমায় কেমন লাগছে, নাকি এটা সরিয়ে দিব? আল্লাহ, এই মাইয়ার মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি কিছুই দাওনি? ঘাটতারামি করতেই তেরা করে পাঠিয়েছো। বাচ্চাদের বুঝালেও বুঝে, এরে জিন্দেগি তো বুঝালে বুঝে না। কেন বুঝে না ছেলেটা আমায় নিয়ে আগ্রহ দেখিয়ে? এখন কেন দেখায় না? দূরে সরে আসছে কেন? তার কারণ খোঁজার চেষ্টাই করে না। এদিকে রিয়া নীরবকে ওয়াশরুমে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে সাথে সাথে দুই হাত দুই দিকে চেপে ধরল আর দুই পায়ে রিয়া তার পা নীরবের ওপর রেখে তার একদম কাছে গিয়ে বলে উঠল, এত রোমান্টিক মেয়ে আর কোথাও পাবি না। মেনে নে, ভালোবাসা আমায়। এটা হয় না, বোঝার চেষ্টা করছো না কেন? বুঝতে হবে না, আমার যা বুঝার বুঝে গেছি। কি বুঝছো? একবার দেহের মিল হলে রাজি হবি, বুঝতে পারছি। নাউজুবিল্লাহ। ছি, ছাড়ো আমায়। তুমি কি করে এইগুলো ভাবো? চুপ কর, বেশি কথা বললে খুব খারাপ হবে এর থেকে। তখন নীরব কিছু বলতে গেলে আবারও রিয়া বলে উঠল, কি ব্যাপার, তুই এত ঠান্ডা হয়ে গেলি কেন? শরীর ঠান্ডা কেন? তাহলে তো রোম্যান্স করার মধ্যে মজা পাবো না। দয়া করে ছাড়ো প্লিজ, উল্টাপাল্টা আজাইরা কথা না বলে। ছাড়বো তোকে আমি কখনো না। দাঁড়া, এক্ষুনি তোকে গরম করে দিচ্ছি। ভালোবাসা দিবি না যেহেতু, আমি নিজেই কেড়ে নেবো, যা করার জোর করে করবো। এটা বলে রিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। কিছুক্ষণ পর রিয়া নীরবের সারা মুখে কিস করতে লাগলো। নীরব রিয়ার এমন অবস্থা দেখে বুঝতে বাকি রইল না এখন উল্টোপাল্টা কিছু হয়েই যাবে, তাই যেভাবেই হোক এখান থেকে কেটে পড়তে হবে নীরবকে। ভাবছেন নীরব তো চাইলেই চলে যেতে পারে। না রে ভাই, ঘাড়তেরা ছেমড়ি যেতে দিবে না। তা আপনারা জানেন না। তারপর আবার দরজা বন্ধ, কেমনে যাবে বলেন তো? তখন নীরব রিয়াকে বলে উঠল, থামো, বুঝতে পারছি রোম্যান্স করবে, যেহেতু আমি করব তোমার কথা মতোই, কিন্তু আমার স্টাইলে করব। রাজি? সত্যি বলছো রোম্যান্স করবে? তার মানে তুমি আমায় ভালোবাসো? সেটা পরে জেনে যাবে, এখন চোখ বন্ধ কর, আমি শুরু করি। চোখ বন্ধ করবো কেন? তখন নীরব রিয়ার ঠোঁটে হাত দিয়ে নরম কণ্ঠে বলে উঠল, আহা, বন্ধ করো না চোখটা, একটু বললাম তো আমার স্টাইলে করবো, 1 মিনিট বন্ধ করো। রিয়া খুশিতে আর কিছু চিন্তা না করে সাথে সাথে চোখ বন্ধ করে নিল। তখন নীরব আস্তে করে দরজা খুলে রিয়াকে বলল চোখটা খুলতে। তখন রিয়া খুশিতে চোখটা খুলতে নীরব ঠাস করে রিয়ার গালে দুটো চড় দিয়ে বলে উঠল, শোন, শরীর দিয়ে ভালোবাসা হয় না, এমন নোংরা মনের ছেলে আমি নই। তুই আসলেই আমার জগৎ না, বুঝতেই চাইলি না মনের কথা। তুই আর তোর বাপ দুটোই এক। আজকের পর নেক্সট টাইম আমার সামনে আসবি না। আমি তোকে ভালোবাসি না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এটা বলে নীরব সেখান থেকে রেগে চলে গেল। রিয়া সাথে সাথে দরজা বন্ধ করে বসে কান্না করতে লাগলো।
রিয়ার ভাবনায় যা ছিল তার উল্টো হলো। তখন রিয়া নিজের সাথে নিজেই বলতে লাগলো, মায়ের ভালোবাসা পেলাম না, বাবার আদর যত্ন স্নেহ পেলাম না, বিজনেস নিয়ে বিজি। যাকে মন থেকে ভালোবাসলাম সেও বুঝতে চাইলো না। দুজন একসাথে হলে দুনিয়ায় সব কিছুই করা যেত, এটা বুঝতেই চাইলো না। এই পৃথিবীতে আমি একা, কেউ কষ্টটা বোঝে না আমার। যার জন্য বাঁচার আশা, সেই বাঁচার আশা কমিয়ে দিচ্ছে। এই বলে কান্না করতে লাগলো রিয়া। এদিকে নীরব বের হয়ে ঘর থেকে সোজা আবিরের বাসায় গেল। আবিরকে নিয়ে নদীর ধারে বসে রইল। তখন আবির জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ মনে হচ্ছে? কিছুক্ষণ আগেই যে আমায় পাগলের মতো ভালোবাসে তাকে চর মেরে আসছি। আচ্ছা, তুই এমন করছিস কেন? তোর আব্বু আম্মু না বুঝলে বুঝা দেখ। রিয়ার মা নেই, বাবাও কাছে নেই, বিজনেস নিয়ে বিজি থাকে, ভাই বোনও নেই, মেয়েটা তো এমনিতেই একা পড়ে আছে। তারপর আবার তোকে ভালোবেসে পেতে চাইছে, তুইও দিচ্ছিস কষ্ট। মেয়েটা কি করে সুস্থ থাকবে বল? এমনিতেই দেখবি শেষ হয়ে যাবে। এইভাবে না হারাতে দিয়ে কাছে টেনে নে। আমাদের পথটা এতটা সহজ না, এক হওয়া অসম্ভব। কেন, কি হয়েছে? সমস্যা হলে পালিয়ে যা। সেটা তো আরো আগে সম্ভব না। বন্দি খাঁচার পাখির মতো আটকে আছি আমি। আচ্ছা, এখন বলতো আসলে কি হয়েছে, ঘটনা কি? কেন এই ছেলে ট্রেড দিচ্ছে তোকে? তুই ভালোবাসলে এক হতে পারবি না কেন? ঠিক আছে বলছি, তবে শোন। তখনই পেছন থেকে লিমা এসে বলে উঠল, কি রে, তোর শয়তান চাচাতো বোন আমার বাসায় গিয়ে ট্রিট দিচ্ছে কেন? তোদের সংসারে আমি কি করলাম? আর কিসের সংসার হবি? আয় বসে পড়, আজ সবই শুনবি। আগে নীরব কি বল। ঠিক আছে বল দেখি, তারপর তো তোর খবর আছে। ঘটনা বলা শুরু। সবাই রেডি হন, সব রহস্য ক্লিয়ার করা হবে এখন। তোরা তো জানতিস রিয়া অনেক আগে থেকে আমায় পছন্দ করে। সেই ছোট্টবেলা থেকে আমার সাথেই থাকতো। আর জিজ্ঞেস করলেই বলতো ওর নাকি আমার সাথে থাকতেই ভালো লাগে। তাই বেশি গুরুত্ব না দিয়ে আমিও ওর সাথেই থাকতাম। যখনই আমাদের এইখানে আসতো তখনই সারাক্ষণ থাকতো, আমার পিছনে পিছনে ঘুরতো। ওর এই ভালো লাগার মধ্যে আমায় যে কখন ভালোবেসে ফেলছিল তা নিজেও জানতো না। যখন বোঝার বয়সটা হলো তখন বুঝতে পারছে আসলে এটা ভালো লাগা থেকে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। তখন থেকে আর শান্তি নেই বলে বলে মাথা খাচ্ছিল। কিন্তু আমি ছিলাম অন্যরকম, ভাই বোন ভেবে এইগুলো কথা তেমন আর মনে নেইনি। ভাবতাম ভাই হিসেবে তো ভালোবাসতেই পারে, কিন্তু আমায় যে সত্যি ভালোবাসে সেটা বুঝতাম না। ওর বারবার বলার কারণে ভালোবাসি ভালোবাসি তখন বুঝতে পারছি আসলেই ভালোবাসে রিয়া আমায়। ওর মনের কথা বলে দিলেও আমার কোনো ফিলিংস আসতো না ওর প্রতি। আসবে কি করে, সামনে গেলেই শরম করতো, ভাই বোন ভাবতাম। কিন্তু ওর পাগলামি দুষ্টমি মিষ্টি মিষ্টি আজাইরা কথায় এক পর্যায়ে আমিও মোমের মতো গলে গেছি ওর প্রেমে। পিছলা খেয়ে পড়ে গেছি। ভাবলাম আমার মনের কথা লুকিয়ে রাখি, একটু মজা নেই। কারণ ওর পাগলামিগুলো বেশ ভালো লাগছিল। কিন্তু আমি ইশারাই বুঝিয়ে দিয়েছি ভালোবাসি, কিন্তু শয়তান সেডি ইশারা বুঝে না। তাই চুপচাপ ওর পাগলামিগুলো দেখতে থাকলাম। ভালোবাসতাম, কিন্তু হ্যাঁ বলতাম না ওর পাগলামিগুলো দেখার জন্য। এইভাবে 2 বছর যাওয়ার পর ভাবলাম এইবার মনের কথা সরাসরি বলে দেই। রিয়াকে আমিও ভালোবাসি, কিন্তু বলতে বলতে আমার অনেক লেট হয়ে গেছে। আমি ভাবলাম একেবারে চাচাকে বলে সারপ্রাইজ দিব ওরে, কিন্তু আমি নিজেই যে সারপ্রাইজ হয়ে যাবো তা ভাবতে পারিনি। রিয়ার এমন পাগলামির কারণে আমার বাবা মা বুঝতে পারছিল আমিও ভালোবাসি, তাই বাবা মাও সারপ্রাইজ দিবে ভেবেছিল। রিয়ার সঙ্গে আমার বিয়ের কথা বলবে চাচার কাছে, সম্পর্কটা আরো মজবুত হবে। আর আমায় সারপ্রাইজ দিবে। আমিও ভেবেছিলাম চাচাকে বলবো রিয়াকে ভালোবাসি, কিন্তু চাচাকে পাওয়া যেত না। বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতো, প্রচুর বিজি থাকতো। রিয়া আমাদের কাছেই থাকতো বেশি সময়। একদিন চাচার বিজনেসে দেশের বাইরে নতুন 3টি প্রতিষ্ঠানে প্রায় শুরুতে 50 কোটি টাকা লাভ হয়। আর এই খুশিতে বাংলাদেশে এসে তার বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়। দেশের সব বড় বড় বিজনেস যারা ছিল তাদের নিয়ে আমার আব্বু কাছে থাকায় তাকে যেতে বলে। সেদিন চাচা খুবই খুশি ছিল সবাই। তাই আমিও ভেবেছিলাম সেদিন বলবো চাচাকে রিয়াকে ভালোবাসি, আর আব্বু আম্মুও ভেবেছিল বলবে রিয়ার বিষয়ে। কিন্তু জানতাম না সামনে আমাদের জন্য এত কিছু অপেক্ষা করছে। সব স্বপ্ন শেষ, ভেঙে তছনছ করে দিবে, পাথর করে দিবে, আমায় বন্দি করে দিবে খাঁচায় আমার ভালোবাসা প্রকাশ করার আগেই। তখন আবির বলে উঠল, কি হয়েছিল জলদি বলতো। সন্ধ্যায় পার্টি শুরু হয়। রিয়া তার বান্ধবীদের নিয়ে ব্যস্ত ছিল। আমি ছিলাম চাচার সাথে, আব্বু আম্মু ছিল আড্ডায় ব্যস্ত। হঠাৎ তখন চাচার এক ঘনিষ্ঠ বন্ধু, নাম মাহিম চৌধুরী, জিজ্ঞেস করেছিল, তা কি ভাবলেন মেয়েকে নিয়ে? মেয়েকে নিয়ে আর কি ভাবার আছে?
এই কথাটি শুনে ভাবলাম আমি এখনই বলে দেই, কিন্তু ঠিক করলাম চাচাকে একা একা বলবো। এত মানুষের সামনে বলাটা ঠিক হবে না। আর তখন আমি ভাবছিলাম চাচা কি উত্তর দিবে। চাচা তখন বলল, মেয়ে লেখাপড়া করতে থাকুক আপাতত, আরো 2-3 বছর, তারপর না হয় বিয়ে। কিন্তু আমি তো শুনছিলাম আপনি নাকি আপনার ছোটবেলার বন্ধুর আরাফ খানের ছেলের সঙ্গে বিয়ে দেবেন। আমি এটা শুনে বেশ অবাক হয়ে গেছিলাম। বুকটা সাথে সাথে কেঁপে উঠলো হারানোর ভয়ে। তখন চাচা বলে উঠলো, এটা শুনে আমি বেশ অবাক হলাম। বিদ্যুতের কারেন্টের মতো শক খেলাম। মনে হয় পিছনে তাকিয়ে দেখে আব্বু আম্মু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তখন মাহিম চৌধুরী বলে উঠল, তাহলে কার সঙ্গে বিয়ে দিবেন শুনি? এই ছেলের সঙ্গে? আরে আপনি না ভালো মজা করতে জানেন। ওর সাথে কেন হবে? আমার মেয়ের বিয়ে হবে। দাঁড়ান, আজকেই অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। আপনারা সবাই হয়তো জানেন না, আজ 2টি কারণে পার্টি দেওয়া হয়েছে। এক আমার বিজনেসের জন্য, আর একটা আমার মেয়ের জামাই কে হবে সেটা জানানোর জন্য। রকি বাবা, এইদিকে আসো তো। বলো, এই তো আসছি। এই হচ্ছে আমার মেয়ের জামাই। তবে এখন শুধু অ্যানাউন্সমেন্ট করলাম, পরিচয় করিয়ে দিলাম। মেয়ের লেখাপড়া শেষ হোক, তারপর জানতে পারবেন বাকি পরিচয়। কথাগুলো শুনে একটা মিনিটও আর থাকতে পারলাম না। চোখের পানিগুলো আর থাকতে পারছে না। সোজা চলে গেলাম ছাদে। যাওয়ার আগে দেখলাম রিয়া তার বাবার পিছনে দাঁড়িয়ে আছে। হয়তো সেও এই কথা শুনতে প্রস্তুত ছিল না। ছাদে গিয়ে আর থাকতে পারলাম না। ভালোবাসা প্রকাশ করার আগে হারিয়ে গেল। ফুপিয়ে কেঁদে যাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ পর রিয়া এসে পিছন থেকে জড়িয়ে ধরলো আর বলে উঠলো, অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। পার্টি শেষে থেকো। আমি আব্বুকে গিয়ে বলবো তোমার কথা। তুমি কি সত্যি আমায় ভালোবাসো না বলো? চোখটা মুছে পিছনে ফিরতেই দেখি রকি। ভেবেছিলাম এখন ভালোবাসার কথা বলে দিব রিয়াকে, কিন্তু হলো না। তখন রিয়াকে ছাড়িয়ে বলে উঠলাম, ছাড়ো, তোমার হবু বর আসছে। রিয়া, তোমার আব্বু তোমাকে যেতে বলেছে, যাও। তখন রিয়া কিছু না বলে চলে গেল। তখন ছাদে আমি আর রকি ছিলাম। তখন রকি এসে সোজা আমায় গলা চেপে ধরে কোমর থেকে পিস্তল বের করে বলে উঠলো, তোর সাথে আর কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক, দুজন দুজনকে ভালোবাসি। ভুলে যা, আস্তে করে ভুলে যা। আমি যতটুকু বুঝেছি, বুঝতে পারছি আর বুঝতে চাই না। যতদূর এগিয়েছিস থেমে যা। রিয়ার থেকে তুই দূরে থাকবি। রিয়া আমার হবু বউ। তোকে সোজা ওয়ার্নিং দিলাম। নেক্সট টাইম রিয়ার আশেপাশে দেখলে তোকে পৃথিবী থেকে বিদায় করে দেবো। কি করবি তুই? আমি ওরে ভালোবাসি আর ও আমায় ভালোবাসে। আমি বুঝি কম, পিস্তল বোঝায় বেশি। বুঝলে কথাটা? কথা কম বল। পৃথিবী থেকে বিদায় না নিতে চাইলে। নীরব চুপ করে রইল পিস্তল দেখে। তখন রকি বলে উঠল, তুই তো শেষ হবি, সাথে তোর বাবা মাও শেষ হবে, সাথে বিয়ের জন্য বহু। তখনই পেছন থেকে নীরবের আব্বু এসে বলল, বাবা ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি নীরব দূরে সরে আসবে। দোয়া করি তোমরা বিয়ে করে সুখী হও। যদি রিয়ার আশেপাশে দেখি তাহলে আপনার ছেলেকে জীবিত অবস্থায় পাবেন না। আর কথাটা বলে দিলাম, কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমি জানি রিয়ার আব্বু এই ভালোবাসার বিষয়ে জানে না। সে যাতে আর না জানে, আর আমার এই কথাটাও। এটা বলে রকি চলে গেল। তখন নীরব তার আব্বুকে বলে উঠল, আব্বু, আমি রিয়াকে ভালোবাসি, কি করে থাকবো আমি? আমি জানি বাবা, তাই তো চেয়েছিলাম আমরাও বিয়ের কথা বলতে, কিন্তু এসে যে এইগুলো শুনবো ভাবতেই পারিনি। ছেলেটাকে তা এখনো জানি না, তবে দেখলি তোর চাচা আত্মীয়র মাঝে বিয়ে দিবে না জানিয়ে দিয়েছে। তাই বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিছে 35 বছরের। আমি গিয়ে কোন মুখে বলবো যে আমাকে টাকা দিয়ে এবং অনেক খারাপ সময় থেকে ধরে তুলেছে? একটা সময় আমার কিছু ছিল না, আজ তো চাচার জন্যই বাড়িঘর আছে, ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে। তার জন্য তার এই উপকারের প্রতিদান দিতেই পারছি না। এখন কোন মুখে গিয়ে বলবো? বাবা কষ্ট হলো আমার আর তোর মায়ের মুখের দিকে তাকিয়ে? ভুলে যা, তোর কাছে হাত জোর করে বলছি বাবা, আমি চাই না সম্পর্ক নষ্ট হোক। তখন নীরব কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার ভাগ্যটাই খারাপ। ঠিক আছে, চিন্তা করো না, আমি চাই না আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হোক।
এটা বলে নীরব তার আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেদিন বাবার বুকে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছি। আমিও রিয়াকে অনেকটা ভালোবেসে ফেলছিলাম। ভালোবাসা প্রকাশ করার আগে হারিয়ে ফেলবো জানা ছিল না। সেদিন আসার সময় আমায় একা ফাঁকা জায়গায় ডেকে নিয়ে চাচা রিয়াকে চোখে চোখে রাখতে বলছে, আর এটা বলছে আমার প্রতি তার বিশ্বাস আছে, আমি কিছু করব না। রিয়াকে চোখে চোখে রাখতে এই জন্যই বলছে, কারণ রিয়া যাতে অন্য কোনো ছেলের সঙ্গে না কথা বলে সেই খেয়াল রাখতে। আর রকি বলে গেছে রিয়ার থেকে দূরে থাকতে। সেদিন রাস্তায় খুব কেঁদেছি। আসার সময় এত সুন্দরভাবে হৃদয়ে আঘাত করেছে। সত্যি আমি তাদের প্রতি মুগ্ধ হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একদিকে বাবার সম্মান, আরেকদিকে বিশ্বাস ভরসা। ঘটনা বলা অনেকটাই শেষ, আরো কিছু বাকি আছে, যা পরের পর্বে জেনে যাবেন। তখন আবির বলে উঠল, এখানে বলার মতো আসলে আমার কিছুই নেই। তোদের ভালোবাসা মিল কখনো হবে না, তোর কথা শুনে যা বুঝতে পারছি। তখন লিমা বলে উঠল, নীরবের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, রিয়া যদি তোকে এতটাই ভালোবাসে, তাহলে সেদিন পার্টিতে তোকে ভালোবাসে এটা তার আব্বুর কাছে বললো না কেন? তোর আব্বু আম্মুকে বললো না কেন? তার কারণ আমি জানি না, কিন্তু আমার জানা মতে সেদিন এই জন্য বলেনি কারণ রিয়ার হাতে অনেক সময় আছে। হয়তো ভাবছে আমি তখনও রিয়াকে ভালোবাসার কথা বলিনি, আমি যে ভালোবাসি। তাহলে একা কি করে সে ভালোবাসার কথা বলবে যদি পাশে ভালোবাসার মানুষটাই না থাকে? ভাবছে আমি বলার পর একসাথে বলবে আমায় রাজি করিয়ে। তা ঠিক কথা, কিন্তু এখন কি করবি? কি আর করব, আমার কল্পনায় যত্ন করে রেখে দিব তার স্মৃতিগুলো, পাগলামিগুলো। হয়তো অন্য কেউ লাইফে আসবে, তবে রিয়ার জায়গা কেউ দখল করতে পারবে না। ভাগ্যে লেখা থাকলে অবশ্যই তুই রিয়াকে পেয়ে যাবি। এক্ষুনি হাল ছেড়ে দিস না, দেখ কি হয় সামনে। দেখিস, তোর ভালোবাসা রিয়ার ভালোবাসা সত্যি হলে তোদের মিল হবেই। সে নিয়ে আর ভাবছি না, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আচ্ছা, রকির পরিচয় কি জানতে পারছিস? কে সে, কোথায় থাকে, কি তার পরিচয়? আর তোর ফোন নাম্বার কোথা থেকে পেয়েছিল রকি, বলতো? ফোন নাম্বার পেয়েছিল চাচার কাছ থেকে আমার। আর আমি জানি না কে রকি চাচা, তার ব্যাপারে কিছুই বলে না, এমনকি রিয়া কেউ বলেনি। যেদিন থেকে ফোন নাম্বার নিয়েছেন সেদিন থেকে আমায় থ্রেট দিচ্ছে মার্ডার। আমার মনে হয় কিছু একটা গোলমাল আছে এখানে। নয়তো সেদিন পার্টিতে তোকে কেন বলতে চাইছিল রিয়ার সাথে বিয়ের জন্য? এতটুকু বলেই তো থেমে গেছে, তার মানে এখানে কিছু একটা রহস্য আছে। নয়তো তোকে ট্রেড দিচ্ছে কেন দূরে থাকতে রিয়ার থেকে? তাই তো, আগে এটা তো ভাবিনি কখনো। আমার মনে হয় তোর চাচার যেহেতু বড় বিজনেস প্রতিষ্ঠান আছে, হয়তো সেখানে কোনো লোভে পড়েছে তার সম্পত্তির কারণ। রকিকে আমার বেশি ভালো মনে হচ্ছে না। তো কি করে তোকে সাদা ট্রেড দিল প্রথম দেখায়? তুই রিয়া তোকে ভালোবাসে বলে তোকে এত ট্রেড দিচ্ছে। ভাবছে তুই পথের কাটা, তার মৃত্যুর হুমকি দিচ্ছে তুই পুরো পরিবারকে। দেখ লিমা, যা বলছে কথাগুলো ফেলে দেওয়ার মতো না। বড় বড় বিজনেস প্রতিষ্ঠান যাদের আছে তাদের পেছনে কিছু খারাপ লোক থাকেই। বুঝলাম, কিন্তু আমার কি করার আছে বলো? এটাও তো কথা, তুই আর কি করতে পারবি? একটা কাজ কর, তুই গোপনে রকির খোঁজ লাগা। তোর আব্বুর তো অনেক পরিচিত তোর চাচার কাছের মানুষ আছে, জিজ্ঞেস করতে বল। রকিকে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবি। একবার তার বাবার পরিচয় পেলে সব তথ্য সংগ্রহ করতে পারবো। এই শোন, এখন বল, রিয়া আমার আম্মুকে আমাকে ট্রেড দিয়ে আসলো কেন? দূর, এই কথা বাদ দে। আবির, তুই বুঝিয়ে বল। আমি গেলাম, আব্বু বাসায় আসবে, গিয়ে দেখি। ঠিক আছে, যা তাহলে, আগামীকাল কথা হবে। নীরব বিদায় নিয়ে বাসায় এসে দেখে নীরবের আব্বু আসছে। গিয়ে নীরব বলল, কখন আসছো আব্বু তুমি? এই তো বেশিক্ষণ হয়নি। কোথায় ছিলে এতক্ষণ? বন্ধুদের সঙ্গে ছিলাম। তোর চাচা ফোন দিয়েছিল। কেন, কি হয়েছে? রিয়াকে আগামীকাল দিয়ে আসতে বাসায়। তোর চাচা আগামীকাল আসবে। আমি বলছিলাম এয়ারপোর্টে যেতে হবে নাকি, বলল না, কাজ আছে কিছু, ফিরতে রাত হবে। আমরা তার পরের দিন যাতে যাই। তুই রিয়াকে আগামীকাল দিয়ে আসবি। আমি নীরব কিছু বলার আগে রিয়া পেছন থেকে বলে উঠল, আমি একাই যেতে পারবো, কাউকে দিয়ে আসতে হবে না, কাউকে আমার চিন্তা করতে হবে না। এটা বলে রিয়া সোজা ঘরে চলে গেল। কথাগুলো রিয়া অভিমানী কণ্ঠে বলে গেছে, মনে হচ্ছে রাগ করেছে। তখন আর কিছু না বলে ঘরে চলে গেল নীরব। গিয়ে বাকি সময়টা ঘরে বসে কাটাতে লাগলো। সন্ধ্যের পর নীরব পড়তে বসলো। সামনে পরীক্ষা, কিন্তু কিছুতেই মন বসছে না পড়ার মধ্যে। বারবার একটাই কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, রিয়াকে নিয়ে। আর এটা ভাবতেই মন খারাপ হয়ে গেল, বুকের ভিতরে চাপা কান্না করছে।
আর সইতে না পেরে ঘরের লাইট বন্ধ করে অন্ধকারে কিছুক্ষণ বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। সে রিয়াকে অনেক ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। তার ভালোবাসা এইভাবে হারিয়ে যাবে ভাবতে কান্না করছে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। রাতে আর খাওয়া হলো না নীরবের। না খেয়ে ঘুমিয়ে পড়ল। খাওয়ার জন্য নীরবকে তার আম্মু বেশ কিছুক্ষণ ডেকে গেছে, কিন্তু নীরবের সারা শব্দ না পেয়ে চলে গেল। তার আম্মুও বুঝতে পারছে তার ছেলের মন খারাপ, তাই ডাকেনি। দরজাটা খোলা রেখে গেছে নীরবের আম্মু। মাঝে মধ্যে এসে দেখে যায় নীরব গভীর ঘুমে মগ্ন। সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে কারো ঠোঁটে নীরবের ঠোঁটের ছোঁয়া পেয়ে নীরবের ঘুমটা হালকা ভেঙে যায়। তখন কোনো মতে হালকা একটু চোখ খুলে দেখে রিয়া ফুপিয়ে কাঁদছে আর লিপ কিস করছে। নীরব কিছু না বলে চুপচাপ রইল। কিছুক্ষণ পর নীরবের বালিশের নিচে একটা চিঠি রেখে দিয়ে রিয়া বলে উঠল, তোকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুই তো ভালোবাসিস না। চিন্তা করিস না, আজ থেকে আর বিরক্ত করবো না, ভালো থাকিস। আমি না পেলাম মায়ের ভালোবাসা, জন্মের সময় পৃথিবী ছেড়ে চলে গেছে, আর না পেলাম বাবাকে কাছে, তার আদর যত্ন। তোকে নিজের চাইতেও বেশি ভালোবেসেও পেলাম না। ভেবেছিলাম তোকে নিয়ে বাকিটা জীবন সুখী শান্তিতে কাটিয়ে দেব, কিন্তু হলো না, ভাগ্যটাই খারাপ। তুই একবার বললে ভালোবাসি, আমি বাবাকে গিয়ে পায়ে ধরে হলেও তোকে পাওয়ার আবদার করতাম, কিন্তু তুই আমার ভালোবাসিস না। আমি তো কবেই মৃত হয়ে গেছি, শুধু দেহটাই বাকি ছিল। এইটাও এখন কারো হাতে দিয়ে দেব, যেমন খুশি তেমন ভাবে আঘাত করে ভেঙে শেষ করে দে। চিঠিটা পড়ে নিস যখন পাবি। ভোর সকালে এই রিয়া আর থাকবে না তোর কাছে, আর কখনো বলবে না ভালোবাসি। চলে যাচ্ছি, কখনো আর আসবো না, ভালো থাকিস। এটা বলে রিয়া নীরবের কপালে চুমু খেয়ে চলে গেল নিজের ঘরে। নীরব এতক্ষণ কথাগুলো শুয়ে শুনছিল। কি বলবে সে? তার যে কিছুই করেনি। নীরবের খুব ইচ্ছে করছিল রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসি পাগলি আমি তোকে, যাস না আমাকে ছেড়ে, তোকে ছাড়া যে আমিও থাকতে পারবো না। কিন্তু নীরব বলতে পারছে না, সে চাইলেই পারবে না। বুকে হাজারো ব্যথা কষ্ট নিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ফজরের আজানের সময় ঘুমিয়ে পড়ল। এদিকে রিয়া ফজরের আজানের পর উঠে রেডি হয়ে নিল, চলে যাবে সে তার বাসায়। তার গাড়ি তো এইখানে, সে নিজেই চালিয়ে চলে যাবে। রেডি হয়ে নীরবকে বাদে নীরবের আব্বু আম্মুকে ডেকে তুলে বিদায় নিল। নিয়ে রিয়া তার নিজের ফোনটা নীরবকে দিয়ে দিল। বলে গেল তার আম্মুকে এই ফোনটা নীরবকে দিয়ে দিতে। বলে বিদায় নিয়ে রিয়া গাড়িতে উঠে কাঁদতে কাঁদতে গাড়ি ড্রাইভিং করে চলে যেতে লাগলো। বেশ কিছু দূর গিয়ে তার আব্বুকে ফোন দিল রিয়া। ও ভাবছেন তো, রিয়া তো নিজের ফোনটা নীরবকে দিয়ে দিয়েছে, তাহলে কার ফোন দিয়ে কথা বলছে? এটা তার নতুন ফোন। তখন রিয়া বলে উঠল, আব্বু কোথায় তুমি? এই তো মামনি, আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য সব গুছিয়ে নিচ্ছি। তুই কোথায়? আমি গাড়িতে বাসায় যাচ্ছি। আব্বু একটা কথা বলার ছিল। বল মামুন। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো এই সপ্তাহের মধ্যে। বলিস কি এত তাড়াতাড়ি? তোমাকে যা বলছি তাই করো। রাগ করিস কেন? আচ্ছা মা, এই সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিব, কিন্তু তার আগে একটা কথা জিজ্ঞেস করি। বলো, কি বলবে? আমি তো একটা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করলাম পছন্দ করে, কিন্তু আমি আমার চেয়ে তোর মতামতটা আগে নেওয়ার প্রয়োজন। তোর পছন্দের কি কেউ আছে? থাকলে বলতে পারিস। রিয়া এটা শুনে নিস্তব্ধ হয়ে গেছে, চুপচাপ। তখন রিয়ার আব্বু আবারও জিজ্ঞেস করলো, কিরে বল, দেখ পছন্দ অপছন্দ তোর মতামত নেওয়া দরকার আগে, কারণ আমি ঘর সংসার করব না, করবি তুই, সারা জীবন তুই থাকবি, আমি না। তাই তোর পছন্দের কেউ কি আছে? থাকলে বল। ছিল, কিন্তু আমি ভালোবেসেছিলাম, সে ভালোবাসে না। তখন রিয়াকে চুপচাপ দেখে আবারও জিজ্ঞেস করলো, কিরে বল। রিয়া তখন জাগি গলায় চিল্লাতে চিল্লাতে বলল, নাই, তোমাকে বলছি এই সপ্তাহের মধ্যে বিয়ে দিতে, যার সাথে খুশি। এটা বলে রিয়া ফোনটা কেটে দিল। ফোন কেটে রিয়া নিজেই নিজেকে বলে উঠল, কি করব, আমি যাকে ভালোবাসি সেই তো আমায় ভালোবাসে না। তাহলে কি করে বলবো আব্বু তোমাকে আমি নীরবকে ভালোবাসি? কি করে বলবো আমি পছন্দ করি নীরবকে? যদি সে একবার বলতো ভালোবাসি, তাহলে ওর জন্য দুনিয়া ছাড়তেও রাজি ছিলাম। তোমার কাছে হাতে পায়ে ধরে হলেও চেয়ে ওর কাছে থাকার অনুরোধ করতাম, কিন্তু আমি চাইলেও লাভ নেই। সে তো আমায় চায় না। একটা মৃত শুকনো গাছ যেমন হালকা ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ভেঙে, তেমনি ওরে ছাড়া আমার মন, আমি প্রায় মৃত। বিয়ে করব ঠিক, কিন্তু দিন শেষে ওর জন্যই কাঁদতে হবে, বালিশে মুখ লুকিয়ে। এতটা ভালোবাসি, আর
ওরে না পেয়ে একদিন কাঁদতে কাঁদতে হারিয়ে যাব পৃথিবী থেকে। ওর সামনে আর যাবও না, হাসি মুখে বিবাহ করে নিব তোমার পছন্দ। এই বলে রিয়া কাঁদতে কাঁদতে ড্রাইভিং করে বাসায় চলে আসলো। রাস্তায় জ্যাম কম থাকায় 2-3 ঘন্টায় পৌঁছে গেল। বাসায় গিয়ে রিয়া তার বান্ধবী আরোহীকে ফোন করে বলে দিল আসতে। রিয়া গিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে নীরব ঘুম থেকে উঠে নিজের বালিশটা সরাতেই দেখে একটা চিঠি। তখন চিঠিটা খুলতে যাবে, নীরবের আম্মু নীরবকে বাহির থেকে ডাকলো। আর নীরব চিঠিটা না পড়ে নিজের বইয়ের ভেতরে রেখে চলে গেল পরে পড়বে। গিয়ে নীরব তার আম্মুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু, ডাকলে? না, এমনি অনেক বেলা হয়েছে তাই ডাকলাম। রিয়া কোথায় দেখছি না? রিয়া ভোরে চলে গেছে। ও আচ্ছা, বাসায় পৌঁছে গেছে। কি ফোন কি দিয়েছে? ও ভালো কথা মনে করিয়ে দিয়েছিস, রিয়া তোকে একটা মোবাইল দিয়ে গেছে, গিয়ে দেখ বিছানায় আছে ফোনটা। আর হ্যাঁ, রিয়া বাসায় পৌঁছে গেছে। তখন নীরব গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো রিয়ার সেই আগের ফোনটা, নিজের ছবি দেওয়া ওয়ালপেপার লক ছাড়া ফোন। দেখে নীরবের মনটা খারাপ হয়ে গেল, বুকের ভেতরটায় কামড় দিয়ে উঠল। দেখতেই তখন নীরব রিয়াকে দেখার জন্য তার ফোনের গ্যালারিতে গেল, তার ফটোগুলো দেখতে। যদি তার কিছু ছবি পায় তাহলে তাকে দু চোখ ভরে মন ভরে দেখে নিবে। সামনে থাকতে তো দেখতে পারেনি। নীরব গ্যালারিতে গিয়ে দেখলো 2টি ফাইল, একটাতে নীরবের সব ছবি, আরেকটাতে রিয়ার কিছু ছবি আর ভিডিও। ঘরে তার আব্বু শুয়ে থাকায় ঘর থেকে বের হয়ে ব্রাশ মুখে নিয়ে ফোনটা হাতে নিয়ে বাসা থেকে একটু দূরেই চলে আসলো। এসে একটি গাছের নিচে বসে রিয়ার ছবিগুলো দেখতে লাগলো। এক এক করে সব ছবি দেখছিল আর মুচকি হেসে কাঁদছিল। তখনই একটা ভিডিও সামনে আসলো রিয়ার। নীরব তা দেখতে লাগলো। ভিডিওতে রিয়া বলছিল, শয়তান বান্দর কুত্তা, তুই আমায় ব্লক করেছিস তো, কষ্ট দিচ্ছিস তো, দে এই দেখ তোর জন্য আজ হাত কাটছি। এটা বলে রিয়া যেই একটা চাকু নিয়ে হাত কাটতে যাবে, তখন রিয়া বলে উঠল, না হাত কাটা যাবে না, যদি কিছু হয়ে যায় আমার, তাহলে তোর বউ হব কি করে? ভূত হয়ে তো আর লটকে থাকতে পারবো না তোর গলায়। থাক বাবা, কিন্তু তোকে না পেলে সত্যিই দেখিস মরে যাব। তখন নীরব দ্বিতীয় আর একটা ভিডিও সামনে এনে দেখতে লাগলো। সেটিতে রিয়া কাঁদছিল আর বলছিল, অনেক কষ্ট দিচ্ছিস, এত কেন কষ্ট দিস আমায়? নিঃশ্বাসটা ফেলতেও কষ্ট হচ্ছে, কেন আমার সাথে এত রাগ দেখাস? তোকে ভালোবাসি বলে? তাহলে এসে গলা টিপে মেরে ফেল না আমায়। কি দোষ করেছি আমি যে তোর ভালোবাসা পেলাম না? বাবাকে সেদিন আমি পার্টিতে বলতে চেয়েছিলাম তোকে ভালোবাসি, কিন্তু কেন জানিস বলিনি, কারণ আমি ভেবেছিলাম তোকে নিয়ে একসাথে বলবো, দুজন দুজনকে ভালোবাসি আমরা। আমি একা কি করে গিয়ে বলবো তুই তো আমায় ভালোবাসিস না? তোকে রাজি করিয়ে ভাবছি বলবো, কিন্তু তুই আমায় কষ্ট দিচ্ছিস ভালোবাসা না দিয়ে। আর কষ্ট দিস না, মরে যাব। একটু ভালোবাসাই তো দে। তোর জানি না কেন তোর নেশায় আসক্ত করে দিয়েছে উপরওয়ালা, কেন তোর প্রতি এতটা ভালোবাসা দিয়েছে, তুই কেন তাহলে বুঝিস না? ফোন পকেটে রেখে বসে রইল আর বলতে লাগলো, কে বলছে তোমায় ভালোবাসি না? তোমার চেয়ে বেশি ভালোবাসি আমি, কিন্তু তুমি সেটা দেখো না। কারণ ভিতরে চেপে রাখাই সেই ভালোবাসা আমায় দম বন্ধ করে মেরে ফেলতে চাইছে। এখন তোমার জন্য কাঁদি, কিন্তু সেটা ভিতর জানে। আর রাত হলে জানে অন্ধকার তোমাকে পাওয়ার জন্য তোমাকে সব দিক থেকে পথ আটকানো আমি পারবো না। যে একদিকে আব্বু আম্মু, আরেকদিকে তোমার আব্বু, একদিকে তার বিশ্বাস আর ভরসা, আরেকদিকে বাবা চায় না সম্পর্ক নষ্ট হোক আমার জন্য। আমি না পারছি বলতে, না পারছি কিছু করতে, না পারবো তোমাকে ছাড়া থাকতে। এই বলে নিস্তব্ধতায় দু চোখের পাতা দিয়ে পানি পড়ছে নীরবের। কষ্টে বুক ভরা, কিন্তু কাকে সে দেখাবে? রিয়াকে কি করে বলবে ভালোবাসে? তাকে ছাড়া সে থাকতে পারবে না। তো প্রিয় শ্রোতা, কি মনে হচ্ছে নীরব কি পাবে রিয়াকে? রিয়া কি পাবে নীরবকে, নাকি পরিবারের জন্য হারাতে হবে? দেখা যাক, গল্পের সাথেই থাকুন, দেখি কি হয় শেষ পর্যন্ত। নীরব নিশ্চুপ হয়ে বসে রিয়ার কথা ভেবে চোখে জল ফেলছে। তখনই পেছন থেকে নীরবের আব্বু বলে উঠল, কিরে তুই এখানে কি করিস? তখন নীরব নিজেকে সামলে নিয়ে চোখ মুছে বলে উঠল, কিছু না, ব্রাশ করছি। বাসায় যা। আচ্ছা ঠিক আছে। আর আব্বু একটা কথা বলার ছিল। কি বলবি বল। আচ্ছা, রকিকে তুমি কি চিনো? চিনবো না কেন, কিন্তু কি জন্য বলতো? কবে থেকে চিনো? 2 দিন হলো পরিচয়, জানতে পারছি। কে এই রকি? আরাব খানের ছেলে।
কি বলছো? কিন্তু চাচা তো বলছিল আরাফ খানের ছেলের সঙ্গে বিয়ের কথা বলতে বন্ধুত্ব শেষ করে দিয়েছে। আমি যতদূর জানতে পারছি প্রথমে না করে দিয়েছিল বলতেই, কিন্তু পরে গিয়ে নিজের বিবাহ ঠিক করেছে। কিন্তু চাচা যে পার্টিতে বলল আত্মীয়র মাঝে রিয়াকে বিয়ে দিবে না, 35 বছরের বন্ধুত্ব শেষ করে দিয়েছে, তাই আরাফ খানের সাথে তাহলে বিয়ে যেহেতু দিবে, এটা বলার কি দরকার ছিল? জানি না, তবে নিশ্চয় এটা বলার পিছনে কারণ আছে, যে কোনো একটা। আচ্ছা আব্বু, রকি ছেলে কেমন? তুই কি বুঝিস না? যদি ভালো হতো তাহলে সেদিন পার্টিতে তোকে আর আমাদের থ্রেট দিত না কখনো। তবে আমি এটা শুনেছি এই বিবাহটা এই জন্য করছে রকি, কারণ রিয়াকে বিয়ে করলে দেশের বাইরে যে 3টা প্রতিষ্ঠান আছে সেটা দিয়ে দেবে, আর এই জন্য এটা হাতছাড়া করতে চায় না তারা। এজন্য তোকে আর আমাদের থ্রেট দিয়েছে। এত লোভী, তাহলে কিছু করার দরকার। কিছু করার দরকার নেই, কারণ আমি তোর চাচাকে বলেছিলাম এমন লোভী ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিবেন। সে বলেছে সমস্যা নেই তার। তাহলে তো কিছুই বলার নেই। আর এই জন্য এই সুযোগ নিয়ে তোকে আমাকে থ্রেট দিয়েছে, যাতে সে সম্পত্তি না হারায় তোর জন্য। আচ্ছা তুমি কই যাও? বাজারে যাচ্ছি, তুই বাসায় যা। আচ্ছা ঠিক আছে। নীরব তখন ব্রাশ করতে করতে চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল, আর খেয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। এদিকে রিয়া ফ্রেশ হয়ে এসে ড্রেস পরে বসা মাত্রই আরোহী এসে হাজির। তখন আরোহী বলে উঠল, কি রে, কখন আসলি? এই তো তোকে কল যখন দিলাম তখন আসছি, আয় বসে পড়। তখন আরোহী বসে পড়ল, আর রিয়া নিজের কাপড়গুলো গুছিয়ে রাখতে লাগলো। তখন আরোহী বলে উঠল, তা তোর আব্বু কবে আসবে? আজকে আসবে। আজ চলে এলি যে, আর একা কেন? নীরব আসেনি দিতে? আমি না করতে আসতে। কেন? নীরব কি রাজি হয়নি তোর ভালোবাসায়? ভালোবাসলে তো রাজি হবে, ও আমায় ভালোবাসে না। আমি তো আগেই বলছিলাম, শুধু শুধু জ্ঞানী। কি করব বল, পাগল তো আমি, মন তো মানতে চায় না ওরে ছাড়া। দেখ, তুই ভালোবাসিস বলেই তো বলে দিয়েছিস। এখন যদি সে সত্যি ভালোবাসতো তাহলে বলে দিত। এই জন্যই একটা ভেবে চিন্তা করে ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিয়েছিস? আমি রকিকে বিয়ে করব এই সপ্তাহের মধ্যে। আরোহী এই কথাটি শুনে অবাক হয়ে গেছে। তখন বলে উঠল, কি বলছিস এইগুলো তুই? নীরবকে ছাড়া পারবি থাকতে? আর কত অপেক্ষা করব? কতবার ভালোবাসি বলবো? কতবার বেহায়ার মতো যাব ভালোবাসি বলতে? সেই ছোট্টবেলা থেকে বলে আসছি ভালোবাসি, কিন্তু ভালোবাসা আর পেলাম কোথায়? তার বিনিময়ে ওর থেকে পেলাম শুধুই কষ্ট। যদি ওরে না পাই তাহলে কেন উপরওয়ালা আমায় ওর প্রতি এতটা ভালোবাসা দিয়েছে? কেন ওরে ছাড়া থাকতে পারি না? কেন ওরে না দেখলে ঘুমাতে পারি না? কেন ওর দেওয়া ছোট্ট কথার আঘাতে খাবারটা গলা দিয়ে নামে না? যদি সে আমার ভালো থাকার কারণ হয়, তাহলে কেন তার ভালোবাসা পেলাম না? আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। কাউকে তো প্রয়োজন, আর নয়তো মৃত্যুর প্রয়োজন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তাই ভেবে চিন্তা করে ডিসিশন নিয়েছি, রকিকে বিয়ে করব, তারপর এমনিতেই হারিয়ে যাব পৃথিবী থেকে, যাতে না বুঝে ওরে ভালোবেসে মরেছি। এমন কথা বলিস না। আমি নীরবের সঙ্গে কথা বলবো। না, তার প্রয়োজন নেই। আমি রকিকে বিয়ে করব, আব্বুকে বলে দিয়েছি এই সপ্তাহের মধ্যে বিয়ে। তোর জন্য খুব কষ্ট হচ্ছে, এতটা ভালোবেসেও পেলি না তাকে। আমার ভাগ্যটাই খারাপ। দেখিস না, জন্মের সময় মাকে হারালাম, তার ভালোবাসা থেকে বঞ্চিত হলাম। বড় হওয়ার পর বাবার আদর যত্ন ভালোবাসা পেলাম না। একা দিন কেটেছে, কাঁদতে কাঁদতে দিন কেটেছে। যাকে ভালোবাসলাম সেও বুঝতে চাইল না, তার জন্য কাঁদতে কাঁদতে দিন যাচ্ছে। তার ভালোবাসা পেলে আর কিছুই লাগতো না। এই বলে কাঁদতে লাগলো। তখন আরোহী জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে রিয়ার আব্বু রকির সাথে 3 দিন পরে বিয়ে ঠিক করে দিল রিয়ার। তখন রকি এটা শুনে কাউকে ফোন দিয়ে বলে উঠল, কোথায় তোরা?
এই তো বস, আসছি এলাকায়। শোন, তোদের দুটো কাজ দিচ্ছি। কি কাজ বস? রিয়াকে চোখে চোখে রাখবি, আর নীরবকে সেদিন যে দেখলাম ছেলেটা ওরে চোখে চোখে রাখবি, যেন রিয়ার আশেপাশে না যেতে পারে। গেলে মেরে হাত পা ভেঙে দিবি, দিয়ে অ্যাক্সিডেন্ট বলে হসপিটালে রেখে আসবি। মনে থাকবে? আগামী 3 দিন পর বিয়ে আমার আর রিয়ার সাথে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।